হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আর শক্তি। লিখেছেন রোজা জামান শ্রেয়া। আমাকে জ্বালাবি তো তুই নিজেও জ্বলবি, তাই আমাকে জ্বালানো বন্ধ কর। আমাকে শান্তিমতো থাকতে দিবি তো তুই নিজেও শান্তি পাবি। যখন থেকে আমার জীবনে এসেছিস তখন থেকে রোজ আমাকে পুড়িয়ে মারছিস। আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। আমাকে আমার শান্তি ফিরিয়ে দে, নয়তো তোকেও আমি শান্তিতে থাকতে দিব না। বিয়ের পরে যা যা করিনি, এখন থেকে সেই সব করবো তোর সাথে। যেটা আমার মন চাই দিবে সেটা, বুঝেছিস তুই? লোকটার পরপর ধমকের স্বরে কথায় কেঁপে উঠলাম আমি। কে আমাকে এতটা শাসাচ্ছে কিছু জানি না আমি। শুধু চোখ বন্ধ করে নীরবে শুনে যাচ্ছিলাম পাগল লোকটার কথা। ভয় চিৎকার করার ভাষা হারিয়ে ফেলেছি আমি, তাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে লোকটার সামনে। তবে তার একটা শেষের কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। আমার বিয়ে হলো কবে, আর যা যা করেনি তা করবে, মানে কি সব? সব কিছু বুঝতে পারছি না। ভয়ে গলা শুকিয়ে এসেছে আমার। কোন বাজে লোকের পাল্লায় পড়লাম আল্লাহ, ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। তখনই আবারও লোকটার কথা কানে আসলো। এত সেজেগুজে এসেছিস কেন? কার অনুমতি নিয়ে এভাবে সেজেছিস? হ্যাঁ, আমি কি তোকে বলেছি সাজতে? এই লেওড়ার শাড়ি পরতে তোকে কে বলেছে? উত্তর দে, ড্যামিট। পুরো ফাঁকা ক্লাসরুমটা লোকটার হুঙ্কারে কেঁপে উঠেছে। ওনার ধমক শুনে আমি ফুপিয়ে কেঁদে উঠে কোনো রকম কাপা গলায় বললাম, কাকিমুনি সাজিয়েছে আমাকে, আমি সাজতে চাইনি। কথাগুলো শেষ করার আগেই শক্ত হাত দিয়ে আমার গলা চেপে ধরে। ব্যথায় আমি কুঁকড়ে উঠলাম, কিন্তু তারপর লোকটার কোনো ভাবান্তর হলো না। লোকটা পুনরায় আমার মুখ শক্ত করে ধরে। আরেক হাত আমার উন্মুক্ত শাড়ি সরিয়ে পেটে শক্ত করে চেপে ধরে বলে, জানোয়ারের বাচ্চাদের নজর পড়ছে তোর ওপর। ওদের তো জানেন ভয় নেই, তাই আমাকে অবাধ্য হতে বাধ্য করিস না শ্রেয়া। ট্রাস্ট মি, পরে কিন্তু কান্নাকাটি করেও ছাড় পাবি না। এমন অবস্থা করব যে এই দুই পা নাড়িয়ে আর লাফিয়ে শক্তি পাবি না। এই ছোট শরীরটাকে ব্যথায় জর্জরিত করতে আমাকে বাধ্য করিস না, কারণ আমাকে সহ্য করার জন্য ধৈর্য তোর এই ছোট্ট শরীরটাতে এখনো হয়নি। কথাটা বলে লোকটা আমাকে ধাক্কা মেরে ছেড়ে দিলেন। আমি ছিটকে গিয়ে পড়লাম খানিকটা দূরে। বেঞ্চে বাড়ি খেয়ে আমার হাত থেকে কাঁচের চুড়ি নিচে ভেঙে পড়ল ঝনঝন শব্দ করে। আর কিছু চুড়ি ভেঙে হাতে ঢুকে গিয়েছে। মুহূর্তেই হাত বেয়ে রক্ত ফ্লোরে টপটপ করে পড়ছে, কিন্তু সেই দিকে আমার কোনো খেয়াল নেই। দাঁত মুখ খিচে ব্যথা সহ্য করে নিলাম। এই মুহূর্তে শরীরের ব্যথার থেকে মনের ব্যথা বেশি অনুভব হচ্ছে। পিছনে ঘুরে তাকিয়ে দেখি লোকটা প্যান্টের পকেটে হাত গুজে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে সাহস সঞ্চয় করে বলে উঠলাম, কোন সাহসে আপনি আমাকে ছুঁয়েছেন? আর কি জন্য আপনি আমার সাথে এমন বিহেভ করছেন? নাকি আমার বাবার টাকার লোভে? লিসেন, তোকে ছোঁয়ার অধিকার নিয়ে আমি জন্মেছি। আর রইল টাকার লোভ। তোর বাপের যে টাকা আছে সেই টাকা আমি আমার প্রত্যেক গার্ডকে বেতনের সাথে বোনাস দেই। আর তোর বাপের এই পালের টাকা দিয়ে আমার জুতা কেনার ক্ষমতা রাখে না। আর তুই বলছিস লাউড়ার লোভের কথা? হোয়াট দ্য ফাও কথা! কে কে আপনি? লোকটার অকপটে বলে ওঠে, ইভান। আমি আবার জিজ্ঞেস করলাম, আমার কাছে কি চাই আপনার? আমার কথা শুনে লোকটা বাঁকা হেসে বলে, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, দুনিয়ার সব বাধা অতিক্রম করে তোকে একান্ত নিজের করতে। কোন অধিকারে এইসব কথা বলছেন? এই বারবার অধিকারের কথা বলে কিন্তু তোর জন্য নিজের বিপদ ডেকে আনছিস। জোর করে শরীর ছুলেই অধিকার হয় না মিস্টার, এই মনের মালিক হওয়া লাগে। আমার কথা লোকটা দুই হাত বেঞ্চের উপর ভর করে খানিক ঝুঁকে আমার কানের কাছে তার উষ্ঠজগল নিয়ে ধীর কণ্ঠে বলে, তোকে ছুঁয়ে দেখার চেয়ে এক নজর দেখার তৃষ্ণা আমার অনেক বেশি। তবে মোটের দিক দিয়ে বলতে গেলে বিয়ের পর 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা সে ক্লাস হবে রোজ। বাট পজিশন অনুযায়ী সিলেবাস চেঞ্জ হবে, আর প্রত্যেক পজিশনই হবে আমার ইচ্ছে মতো।
and you will tolerate each of my heart touch on your small body. লোকটা এমন লাগাম ছাড়া ঠোঁটকাটা কথা শুনে লজ্জায় অপমানে আমার কান গরম হয়ে গিয়েছে। লজ্জা, অপমান আর রাগ সব মিলিয়ে খুব বাজে অনুভূতি হচ্ছে আমার। লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে ছাড়া পেয়ে কোনো দিক না তাকিয়ে দৌড়ে বাইরে চলে আসলাম। আমার এমন আচরণে লোকটা খানিকটা ভেবেচেকে খেয়ে গিয়েছে। হয়তো আমার এমন আচরণে সে মোটেও আশা করেনি। কোনো দিক না তাকিয়ে দ্রুত গিয়ে বসলাম সোজা গাড়িতে। গাড়িতে বসেও সুবিধা হলো না, কারণ ড্রাইভার নেই। আশেপাশে তাকিয়ে কোথাও ড্রাইভারকে দেখতে না পেয়ে বিরক্তি নিয়ে নেমে দ্রুত পায়ে ভিতরে অগ্রসর হলাম। বাগানের শেষ প্রান্তে এক কোণায় বসে ফুল ছিঁড়ছিলাম। লাল জামদানি শাড়ি পরেছিলাম, কিন্তু খেয়াল করিনি আঁচলটা একটু পিছনে ঝুলে মাটিতে পড়েছে। আমার পুরো মনোযোগ ছিল সেই লাল হলুদ রঙা গাঁদা ফুলে। ঠিক তখনই কানে আসলো ভেসে আসা একটা আওয়াজ, তোমার লাল শাড়ির আঁচলেতে থাকবে ঘরের চাবি। হাবুডুবু খাচ্ছি আমি প্রেম সাগরে নেমে, প্রথম দেখায় পড়েছি আমি তোমার প্রেমে। গান থেমে যাওয়ার আগেই আমার চোখ আঁচলের দিকে চলে যায়। লাল শাড়ি, আঁচল, ঘরের চাবি। অটোমেটিক রিয়েকশনে আমি দাঁড়িয়ে পড়ি, আঁচল ঠিক করে নিই। আর তখনই দেখি ওই সামনের ক্যাম্পাসের গাছতলায় বসে রাদীপ ভাইয়া, মানে ওই রাদীপ, সে বসে শীষ দিচ্ছে। মনে হচ্ছে যেন সে পুরো পৃথিবীকে নিয়ে গান গায়। কিন্তু সত্যি বলতে আমি নিশ্চিত আমি ছিলাম তার টার্গেট। নাকের পাটি ফুলিয়ে ফুলের ঝুড়িটা মাটিতে ফেলে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি আমাকে দেখে গান গাইলেন কেন? সে কোনো কিছু শোনেনি, এমন ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে শীষ দিতে থাকে। আমি এবার একেবারে জোর গলায় বলি, এই যে আমার কথা শুনতে পারছেন? সে চারপাশে তাকিয়ে এমন ভাব করলো যেন বুঝতে পারছে না আমি তাকে বলছি কি না। আমি দাঁত কিরমিরিয়ে বললাম, হ্যাঁ আপনাকেই বলছি। আপনি আমাকে দেখে গান গাইলেন কেন? আমার কথায় তিনি কাঁধ ঝাঁকিয়ে বলেন, আজীব, আমি গান গাইতে যাব কেন? আমি কি সিঙ্গার নাকি? তার থেকে বড় কিছু। এইটা কোনো গান হলো? অপমানের চোখ ছোট ছোট করে বলে, লে হালুয়া। দেখুন বেন সাহেব, আমি কোনো কাউয়া না যে কাকা করব। আমার একটা সম্মান আছে। আর গানের কোন লাইন ভুল গাইছি শুনি? এই তো লাইনে আসছেন। এইবার বলেন, আপনি আমাকে দেখে গান গাইলেন কেন? নিজের কাজে নিজেই ফেসে গেছে বুঝতে পেরে রাদীপের দৃষ্টি নিচু করে একটু মুচকি হাসে। তারপর বলে, প্রমাণ? প্রমাণ আপনার এই লুতুপুতু গানে। এই লুতুপুতু কি আবার? লুচি পরোটা। হোয়াট দ্য লুচি পরোটা? খাঁটি বাংলায় যাকে বলে লুচ্চামি। রাফার ভাবলেশীন কথা শুনে রাদীপ চোখ বড় বড় করে বলে ওঠে, কি? দেখুন সাফা নাকি রাফা, যাই হোক, প্রথমত আমি আপনাকে উদ্দেশ্য করে গান গাইনি। আপনার কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, তাহলে কাকে উদ্দেশ্য করে গিয়েছেন শুনি? রাদীপ আমতা করে বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি। গার্লফ্রেন্ড? আপনি? হ্যাঁ আমি। আর তুমি? কি? আমি আপনার গার্লফ্রেন্ড? কবে থেকে? এই তো মাত্রই। তুমি আমার গানে হিরোইনের মতো চোখ বড় করেছ, এটাই প্রমাণ। আমি রাগে কাঁপছি আর সে তামাশা দেখছে। একটু দাঁড়ান, আপনার একটা চর্তি, তখন বুঝবেন হিরোইনকে। না না প্লিজ, আমি খুব সেন্সিটিভ। মায়ের দোয়া নিয়ে এসেছি আজকে। মারধর খেলে আর প্রেম আসবে না। আপনার প্রেম নিচেই মার খেয়েছে। আর আমার দিকে তাকাবেন না, আমি ফুল ছিঁড়ছি। আপনি আপনার গান নিয়ে যান প্লিজ। আমার কথাকে পাত্তা না দিয়ে উনি হালকা গলায় গুনগুন করে আবার গান ধরল। আমার সকল ভাই ব্রাদার ডাকবে তোমায় ভাবি, তোমার লাল শাড়ির আঁচলে থাকবে ঘরের চাবি। আমি এবার ঠিক করলাম আমি আর এক সেকেন্ডও এই পাগলের সামনে থাকবো না। ফুলের ঝুড়ি হাতে তুলে পেছন ঘরে হাঁটা শুরু করতেই তিনি আবার বলে উঠলেন, তুমি ফুল ছিঁড়ছ, আমি তোমার জন্য হৃদয় ছিঁড়ি। এই হলো প্রেম কাহিনী। আমি থেমে পিছনে তাকালাম। রাগ আর লজ্জা দুয়ে মিশে গিয়েছিল আমার চোখে। আপনি থামবেন? না, আমি এসে থামাবো।
আমার কথায় রাদীপ ভাই মাথা নাড়িয়ে একটি মিষ্টি হাসি দিয়ে বলে, তুমি থামাও। তুমি তো একেবারেই বুকের বাম পাশ কাড়িয়ে নিয়েছ। আমি গালে হাত দিলাম। হায় আল্লাহ, এই ছেলে সত্যিই পাগল। তারপর চুপচাপ চলে এলাম। রাফা চলে যেতে রাদীপ তার চাওয়ার পানে তাকিয়ে মুচকে হেসে ওঠে, একেবারে গ্যাংস্টার পিচ্চি। ভাবি ভাবি ভাবি, এই নিয়ে 10 বারের মতো হবে একটা ছেলে আমাকে ননস্টপ ভাবি ডেকে চলেছে। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি আল্লাহ মাবুদ। পরক্ষণেই মনে পড়ে আজকে আমি আমার মুখ দেখে উঠেছি। ভাবতেই মুখ কুচকে ফেললাম। চেয়ারে একা বসে আছি। রিধি, সামি, ইরা, ওরা সবাই যে যার মতো পিকতলায় ব্যস্ত। 11 বারের মতো ভাবির ডাকতেই বিরক্তি নিয়ে তার দিকে তাকাতেই ছেলেটা তার 32 পাটির দাঁত বের করে হাসি দিয়ে বলে, ভাবি, ভাই বলেছে আপনাকে বাসায় চলে যেতে। ছেলেদের দিকে একটু ভালো করে তাকালাম। না, বেশ পরিপাটি দেখতে। দেখে কোনোভাবেই বকাটে মনে হচ্ছে না। আমি আপনার কোন জন্মের ভাবি লাগি? এই জন্মের ভাবি। তাহলে দয়া করে আপনার সেই মহান ভাইয়ের নাম বলুন, যার নাম না জানা বউ হয়ে আছি আমি। মাননীয় ভাবি, আমার ভাই সবার ভাই। মানে আমাদের ভাই অনেক মহান। তার মতো ছেলে এই দুনিয়ায় কোথাও আপনি পাবেন না। আর সে একমাত্র ভাইয়ের একমাত্র বউ হয়ে আমাদের একমাত্র ভাবি আপনি। ভাবি, এতবার ভাবি আর এমন প্রশংসা শুনে এবার সত্যি নিজেকে পাগল মনে হচ্ছে। হোয়াট দ্য ফাও পালং শাক। না ভাবি, আমি কৃষক না, আমি হচ্ছে ভাইয়ের একমাত্র অ্যাসিস্ট্যান্ট নাহিদ হাসান। দেখুন, প্রথমত আমি আপনার সেই কুখ্যাত ভাইয়ের বউ নই, আর দ্বিতীয়ত আমি আনমেরিড। আমার এখনো বিয়ে হয়নি। সে জায়গায় আমি আপনার ভাবি লাগি কোন দিক দিয়ে? সব দিক দিয়ে ভাবি। ভাইয়ের কঠোর আদেশ আমরা যেন আপনাকে ভাবি বলে ডাকি, তাই আমাদের কি দোষ বলুন ভাবি? সত্যি তো, আপনাদের কি দোষ? ফ্রেয়াকে কথার লাইনে আসতে দেখে নাহিদ সামনে ফারিসের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বোঝায় যে কাজ হয়েছে। তাহলে চলুন ভাবি, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কোনো দিন না, আগে আপনার সে ভাইকে ডাকেন। নাহিদ পড়েছে এবার মহাঝামেলায়। ফারিসের দিকে তাকাতেই সে চোখ গরম করে তার এমনভাবে তাকিয়েছে, মনে হচ্ছে চোখ দিয়ে বাঁচাচ্ছে। আমার বউকে বাসায় পৌঁছে দিয়ে না আসলে তোর খবর আছে নাহিদ। নাহিদ একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, তা সম্ভব না ভাবি, ভাই একটা বিশেষ কাজে আছেন, তাই উনি আসতে পারবেন না। ছি, কেমন জামাই আপনার ভাই! ছি, ওনাকে বলুন এখন তাকে দেখতে চেয়েছে আমার নিষ্পাপ মন। নাহিদ এবার কাদো কাদো ফেস নিয়ে ফারিসের দিকে তাকাতেই সে হাতে ইশারায় মেরে ফেলবে বোঝায়। নাহিদ এবার পড়েছে মহা বিপদে, 2 ঘাটতারার মাঝে। নাহিদ বিড়বিড় করে বলে, জামাই বউ দুটোই এক, একটার থেকে আরেকটা, আর এই 2 ঘাটতারার মাঝে এই নিষ্পাপ আমি। আল্লাহ বাঁচাও। নাহিদ পকেট থেকে ফোন বের করে কথা বলার ভান করে বলে, ভাবি, ভাই বলেছে উনি আসলে আপনার একটা হাড্ডিও নাকি আস্ত রাখবে না, তাই চুপ করে আমার সাথে যেতে বলেছে। নাহিদের কথা শুনে ফ্রেয়া থতমত খেয়ে যায়। গলার স্বর নামিয়ে মিনমিন করে বলে, তবু আমি আপনার সাথে যাব না। হাড্ডি ভাঙতে হলেও তাকে আমার সামনে আসতে বলুন। ফ্রেয়ার সাথে কথায় আর না পেরে নাহিদ হতাশ হয়ে চলে যায়। নাহিদ চলে যেতেই ফ্রেয়া আশেপাশে চোরের মতো তাকায়। সামনে ফারিসের সাথে তার চোখাচোখি হতেই দেখে ফারিস তার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। তা দেখে ফ্রেয়ার মুখটা হালকা চুপসে যায়। পুনরায় ফারিসের দিকে তাকাতেই তাকে আগের মতো ঈগল চোখে তাকিয়ে থাকতে দেখে ফ্রেয়া ভয়ার্ত চোখে শুকনো ঢুক গিলে দ্রুত চেয়ার ছেড়ে কেটে পড়ে। ফ্রেয়াকে উঠে যেতে দেখে ফারিস রাগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতিরিক্ত রাগে তার মুখশ্রী লাল বর্ণ ধারণ করে। তারপর পকেট থেকে মোবাইল বের করে ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে উঠে চলে যায়। বিরক্তি নিয়ে স্টেডিয়ামে বসে আছি। কিছুক্ষণ পরে বাইক রেসিং স্টার্ট হবে। আমার আশপাশে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই উপস্থিত, সবার মাঝে আনন্দ বিরাজমান, শুধু আমি ব্যতীত। খুব বিরক্তি লাগছে আমার। এমনিতে শাড়ি পরতে পারি না,
তার উপর আবার শাড়ি হাফ খুলে গিয়েছে। আবার ওইদিকে পেটের শাড়ির আঁচল খানিকটা লাগতেই জ্বলে উঠছে। আল্লাহ মাবুদ, আবার কিভাবে কেটেছে, মানে সব মিলিয়ে অতিষ্ঠ করে তুলেছে আমাকে। আশেপাশে সবার মুখে যে যার দলের নাম নিয়ে স্লোগান দিচ্ছে, আর আমার ঠিক বরাবর সামনে সিটে বসে আছেন নাতাশা আপু। মানে বুঝছি না, আমাদের কাজিনদের মাঝে তার কি সবসময় আসতেই হবে? আমার পাশ থেকে রিথি হঠাৎ জোরে চিৎকার করে বলে ওঠে, হাউ রোমান্টিক রাতিব ভাই, জাস্ট অস্থির। আল্লাহ প্লিজ জীবনে কিছু দাও আর না দাও, একটা বাইকার জামাই দাও। রীতির কথা শুনে আমি সামনে তাকিয়ে আশেপাশে কোথাও কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেলাম না। সবাই আছে, কিন্তু উনি থাকলে কি হতো ভাবতে মনটা খারাপ হয়ে গিয়েছে। তাই আমি রিথির মতো বলে উঠলাম, আল্লাহ প্লিজ জীবনে কিছু দাও আর না দাও, একটা রোমান্টিক বাইকার জামাই দিও। আবার ওই জলহস্তির মতো গোমরামুখ আনরোমান্টিক জামাই দিও না, কিন্তু প্লিজ প্লিজ প্লিজ, কারণ ওই বেটা যেই মেয়ের জামাই হবে তার লাইফ বরবাদ। ফ্রেয়ার ভাবনার মাঝে পাশ থেকে রিথি জোরে চিৎকার করে বলে, ফ্রেয়ু দেখ, ওই যে জেহফিল ভাই।